এখন আপনি মনে রাখবেন যে সংবিধান অনুযায়ী কিন্তু বিপ্লব হয় না। সংবিধান মেনে যদি বিপ্লব হতো বা সংবিধান মেনে যদি নির্বাচন হতো তাহলে নির্বাচনটা 29 সালে হইতে হবে। সংবিধান মেনে যদি নির্বাচন হয় তাহলে বর্তমান যে নির্বাচন এবং গণভোট দুটিই কিন্তু আবার আপনার সিদ্ধ হয় না। তখন প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা থেকে যায়। প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা থেকে 1929 সাল পর্যন্ত সাংবিধানিক আলোকে প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা থেকে যায়। এখন কথা হচ্ছে এই উনি দেখেন গণভোটে প্রথম গণভোটটা 77 সালে হয়েছিল। রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব প্রথম করেছিলেন। তখন কিন্তু সংবিধানে কিন্তু গণভোটটা ছিল না। 79-তে প্রথম পঞ্চম সংশোধনীর মাধ্যমে প্রথম কিন্তু গণভোটটা যুক্ত করা হয়। না না তখন সংবিধানে ছিল না। 79-র পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কি পরবর্তী পঞ্চদশ সংশোধনীতে এটা বাতিল করা হয়েছে। পঞ্চদশে 11 সালে এসে বাতিল করা হয়েছে। তার মানে জিয়াউর রহমান সাহেব যে গণভোটটা দিয়েছেন, এই গণভোটটা দিয়েছেন ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের কারণ, ডক্ট্রিন অফ নেসেসিটি। তো আজকে ইউনিশ সরকার যে নির্বাচনটা দিয়েছেন, আপনি জানেন আমাদের নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নির্বাচনে নেই। আর আমাদের আইনে আছে যে সরকারই হোক তারা নির্বাচন আয়োজন করে প্রথম 90 দিন সুযোগ পাবে, 90 দিনের পরে আরো 90 দিন পাবে, 180 দিন। 180 দিনের মধ্যে তাকে নির্বাচন করতে হবে। কিন্তু এই সরকার প্রায় 1.5 বছর। এখন আপনি যদি শপথটা গ্রহণ করেছেন, আমাদের এই 3rd শিডিউলে শপথ আছে, ওথ আছে, সে ওথ কিন্তু নেওয়া হয় নাই। উনি প্রধানমন্ত্রী শপথটা গ্রহণ করেছেন, একটা কাস্টমাইজ করে শপথ নিয়েছেন। কারণ এই সংবিধানে ওনার যে শপথ এবং ওনার যে উপদেষ্টা মণ্ডলীর যে শপথটা, এই শপথটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না। ওনারা শপথটা নিয়েছেন হচ্ছে মন্ত্রীদের যে শপথ, এই শপথটা নিয়েছেন। তার মানে আপনি যদি সংবিধানের কথা চিন্তা করেন তাহলে ওনাদের শপথটা অবৈধ, আর ওনাদের শপথ যদি অবৈধ হয় তাহলে ওনাদের সরকারটা অবৈধ, ওনাদের সরকার যদি অবৈধ হয় ওনাদের নির্বাচনটা অবৈধ, ওনাদের নির্বাচনটা যদি অবৈধ হয় ওনাদের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন উইথ ডিউ রেসপেক্ট তারাও কিন্তু অবৈধ হয়। এরকম একজন রাষ্ট্রপতি মানে অভ্যুত্থানের পরে থাকতে পারলেন কেন বা থাকলেন কেন? এখন এটাই তো আমাদের ব্যর্থতা। আমরা আমি সম্মান তো ওই মানে আপনি দেখেছেন রাষ্ট্রপতি কিন্তু নিজে বলেছেন যে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আমাদের বর্তমান যারা ক্ষমতাসীন তারাই সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন এবং সেনাবাহিনী সহযোগিতা করেছেন। এটা ওনার যে কালের কণ্ঠে যে এটা দিয়েছেন। এখন কথা হচ্ছে তখন কিন্তু আন্দোলন করেছিল, এনসিপি বলেন, জামাত বলেন, তাকে সরানোর জন্য কিন্তু আন্দোলন করেছেন। কিন্তু বিপ্লবটা আমি আপনাকে শুরুতে বলেছি, বিপ্লব যদি আপনি পরিপূর্ণ না করতে পারেন, কারণ বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে। সন্তানদেরকে খাওয়ার ওয়েটা হচ্ছে আপনি বিপ্লবের যারা শত্রু আছে তাদেরকে আপনি রেখে দিলেন কিনা। যদি তাদেরকে রেখে দেন তাহলে উল্টা ছবল মারবে। আমি অবাক হব না যে কয়দিন পরে এই রাষ্ট্রপতি যদি বলে যে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা যদি বলে সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার কাছে এটাকে অযৌক্তিক, মানে আমার কাছে আমি এটা অবাক হব না। কারণ উনি যিনি ইউনিশ সরকারকে সদস্যরা তাহলে কি সাংবিধানিক না অসাংবিধানিক? সাংবিধানিক। আমি প্রথমে বলেছি এটা ডক্ট্রিন অফ নেসেসিটি। বিপ্লবের পরে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে এখানে যারা নির্বাচিত হয়েছেন সবাই সাংবিধানিক। কিন্তু আপনি যদি এটাকে সংসদ সদস্য একদম আমি কিন্তু শুরু করেছিলাম ভাইকে এই দিয়ে কংগ্রেচুলেশন জানিয়ে। আমি যদি বলতাম যে অসাংবিধানিক না, আমি বললাম সাংবিধানিক, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি। কিন্তু সমস্ত সংবিধানটা কি আমরা দ্বিতীয় যে শপথটা গ্রহণ করা হলো, তাহলে ওই শপথ গ্রহণ করলে কি প্রথম শপথ টিকে যায়? এটা নিয়ে কিন্তু আইনজীবীরা বহু প্রশ্ন তুলেছেন অলরেডি। তাহলে তো তাদের সংসদ সদস্য পদই বাতিল হয়ে যায় আমাদের সংবিধান অনুযায়ী, যেই সংবিধানটা আছে। এখন আপনি সংবিধানের ভিতরে থেকে 1970 সালে বাংলাদেশে সেম একটা পজিশন হয়েছিল পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য। তখন একটা এলওপি হয়েছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার হয়েছিল। বলা হয়েছিল এখানে যারা নির্বাচিত হবে তারা পরবর্তীতে প্রথম 3 মাস হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ, তাদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা। পরবর্তীতে 3 মাস পরে এটা জেনারেল অ্যাসেম্বলিতে পরিণত হবে। এই সেম পজিশনে এবারও সেম একটা অর্ডার করা হয়েছে। অর্ডারে বলা হয়েছে প্রথম 3 মাস হবে এই যে যারা সংসদ সদস্য আছেন ওনাদের কাজ হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধানের যে সংস্কারগুলো আছে। কারণ আপনি জানেন সংবিধানে কিছু সংবিধানের ওথ নেওয়া জরুরি ছিল। আপনার যেহেতু অর্ডারের মধ্যে ওটটা দেয়া আছে, আপনি যে অর্ডারটা 19 নভেম্বর যে অর্ডারটা হয়েছে অর্ডারের মধ্যে কিন্তু ওটটা দেয়া আছে, এই ওটটা দেয়া আছে। এবং নির্বাচন কমিশনের জন্য ওনাদেরকে শপথ নিতে বলেছিলেন, তখন কিন্তু নির্বাচন কমিশন ওনাদেরকে ইনভাইট করেছিলেন 2টা শপথ নেওয়ার জন্য। তার মানে আপনি যখন এই শপথটা আইনের মধ্যে আছে, আপনি যে অর্ডারটা হয়েছে এই অর্ডারের মধ্যে শপথটা আছে। এবং কি আপনি যদি আমাদের সংবিধানে 142-তে আপনি সংবিধান সংশোধন করতে পারেন সংসদ চাইলে, 2/3 মেজরিটি যাদের। কিন্তু বেসিক কিছু সংবিধানের সংস্কার আমাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন ব্রাঞ্চকে বিভিন্ন বিভাগে নিয়েছিলেন। তখন কিন্তু প্রশ্ন উঠেছিল, তখন কিন্তু প্রশ্ন উঠেছিল যে এটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিপরীত, আপনি চাইলে এটা করতে পারবেন, এটার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, মানে গণপরিষদ লাগবে। তখন কিন্তু এটা অ্যাপ্লাইড ডিভিশন আদেশের মাধ্যমে এটাকে রহিত করা হয়। তো সুতরাং কনস্টিটিউশনে আপনি সবকিছু 142 দিয়ে আপনি এই সংশোধন করতে পারবেন না। আপনার সংশোধন করতে হলে গণপরিষদ লাগবে, আর গণপরিষদ লাগবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, যেটা শপথ নিতে হবে। শপথ নিয়ে নতুন করে বেসিক স্ট্রাকচারগুলো আপনাকে পরিবর্তন করতে হবে, না হলে আপনি নরমাল সংসদ দিয়ে এটা আপনি পরিবর্তন করতে পারবেন না। না, কিন্তু জাতীয়তাবাদী দল বলছে যে তারা মানে বিদ্যমান ইসের অধীনেই, মানে আপনার জুলাইয়ের যতগুলো
মানে সনদের যা যা আছে সেটা তারা কমপ্লিট করতে পারবে এবং তারা মনে করে, এবং সালাউদ্দিন সাহেব সে ব্যাপারে খুব পরিষ্কার কথা বলেছে। এখন কথা হচ্ছে যে আমি থ্যাংক ইউ জানাই এই জন্য, ওনারা এখনো পর্যন্ত বলেন নাই যে আমরা জুলাইয়ের সংস্কারগুলো করব না, এটা বলে নাই। বলেছে আমরা সংবিধান গিয়ে আমরা যখন সংসদ করব, সংসদে গিয়ে আমরা এটা আইনটা ওটা নিব ভিতরে, সংবিধানের ভিতরে নিব, তারপরে গিয়ে আমরা ওটা নিব। আসলে সমস্যা হচ্ছে কি জানেন, আমাদের সংবিধানটা হচ্ছে একটা লবণের মতো, যার যতটুকু ইচ্ছা সে ততটুকু নিয়ে নেয়। আপনি জানেন যে তারেক রহমান সাহেবের সবচেয়ে বেশি মানে এই সবচেয়ে বেশি সংসদটা চলবে এইটা আর কি কার সভাপতিতে চলবে? রাষ্ট্রপতির আদেশ দিতে হবে। কিন্তু আমি আজকে পত্রিকায় বললাম প্রথম আলোতে যে রাষ্ট্রপতির আদেশ বলে কোনো একজন সদস্য হয়তো সভাপতিত্ব করবে, এরকম একটা কি নিয়ম আছে। সুতরাং রাষ্ট্রপতিকে আপনার প্রয়োজন হচ্ছে এখন, ওই ডক্টরিন অফ নেসেসিটিটা এখন হচ্ছে আমি দেখলাম। এবং এই সুযোগে যদি রাষ্ট্রপতি এমন এমন কথা বলা শুরু করে যে যদি বিরোধী দলের পক্ষে বলে, বলা যে বিরোধী দল তাকে রেখেছে, অর্থাৎ ওনার একটা ভালো পজিশন তৈরি হয়েছে আমি দেখলাম। কখনো বিএনপির পক্ষে বলছে, কখনো জামাতের পক্ষে বলছে, কখনো এনসিপির পক্ষে বলছে, বা কখনো কারো বিপক্ষে বলছে। ওনার কথাটাকে এত ধর্তব্যের মধ্যে আনার কোনো প্রয়োজন মনে করি না। উনি যদি কোনো অসাংবিধানিক কথাবার্তা বলে থাকে বা আমাদের 24-এর গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কোনো কথা বলে থাকে, সেটা যদি কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেটস করে, তো তার জন্য তাকে অবশ্যই আপনার বিচারের কাঠগড়ায় হোক বা প্রশ্নের সম্মুখীন জবাবদিহিতার সম্মুখীন কিছু একটা হবে। আমরা তো সেটাকে ওন করছি না, যেহেতু আমরা জানি যে এই রাষ্ট্রপতি ছিল পতিত ফ্যাসিস্টেরই নিয়োগকৃত একজন রাষ্ট্রপতি। এখন ডক্টরিন অফ নেসেসিটি বলছে, ডক্টরিন অফ নেসেসিটির কারণে তিনি থেকে গেছেন, তাই না? বিকল্প যদি কোনো কিছু বিপ্লব যদি হতো, আমরা তো শপথ নেওয়ার দিনই বলেছি, বিএনপি তো বলেছে যে কি, আমি নিজে গণভবনে যা দেখতেছি, দেখলাম এ কি আমরা। সুতরাং তাহলে উনি আমাকে দ্রুত উপরের দিকে উঠাবেন, এই যে কনস্টেবলের চিন্তাটা। আপনি মাসুদ সাহেব কিন্তু আক্রমণটা করেন, করেছে কি মাসুদ সাহেবকে খুশি করার জন্য আশেপাশে যেটা আছে তারাই কিন্তু আগ্রাসী মনোভাব এমন ভাবে মারটা দিল, মানে মানুষের মানুষ না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মানে আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে? হ্যাঁ, তার মানে কি আমরা কি মানে যেই সরকারটি, আওয়ামী সরকারটির বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা কিছু নাম পেয়েছিলাম পুলিশ অফিসারদের, যারা নিজের এক একজন বেশ নিপীড়নের বড় বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। হ্যাঁ, এইবারও কি এরকম কি পাবো? আমি তো ডিবি হারুন, আমাকে তো জুলাইয়ের 5 আগস্ট 3 আগস্ট আমাকে কিন্তু ধরে নিয়ে গিয়েছিলেন। আমি ছেলেদেরকে আইনি ফিরিয়ে আইনি সহযোগিতা করছি কেন, এজন্য কিন্তু আমাকে ডিবি হারুন নিয়ে গিয়েছিলেন। আমাকে বলেছেন আমরা এরকম সে ডিবি হারুনের মতো কিছু ব্যক্তি আমার কাছে কেন যেন মনে হয় তৈরি হচ্ছে। এই তৈরিটা আমাদের অবশ্যই প্রধানমন্ত্রীর কাজ হবে, এই যে যারা ডিবি হারুন হতে চায়, যারা নিজেকে হিরো বানাতে চায়, যারা চোখে পড়তে চায়, এই যে চোখে পড়ার মানসিকতা, হিরো বানার মানসিকতা, মনে রাখবেন যে যত বেশি তেলামি করবে মনে করতে হবে তার অন্তরের মধ্যে ভালোবাসা নেই। এই তেলামি করে করে শেখ হাসিনা কিন্তু স্বৈরশাসক হয়েছে। কিন্তু আপনি দেখেন সুতরাং এটাকে কন্ট্রোল করার জন্য প্রধানমন্ত্রী, আমি মনে করি উনি একটা উন্নত বিশ্বে ছিলেন, উন্নত রাষ্ট্রে ছিলেন 17-18 বছর, জনগণ ডিফেন্স করতে হয়। তাহলে এই উন্নত বিশ্বের জায়গাগুলো যদি পরিবর্তন করতে হয়, তাহলে এই যে একটা ভালো কাজ করলে তাকে উপরে নিয়ে আসা, পোস্ট পদবি নিয়ে আসা, তেলামি করলে তাকে উপরে নিয়ে আসা, এই জায়গা থেকে প্রশ্ন মাথায় এলো। সেটা হচ্ছে যে ট্রাইব্যুনালে একটা বড় অভিযোগ উঠেছে যে, যেমন ধরেন বিশেষ করে সাভারে যে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায়, এবং পুলিশকে আসলে মানে তার পজিশন চেঞ্জ করে মানে ওকে কি বলে, রাষ্ট্রের যে সাক্ষী হিসেবে তৈরি করার যে প্রকল্প, এগুলোকে আপনারা কিভাবে দেখছেন? যে অভিযোগগুলো এখন অনেক মানে আমাদের যেহেতু ওখানে আইনজীবী চেঞ্জ হয়েছেন, অতএব কাঠামোটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা এগুলোকে পত্রপত্রিকা আসতে দেখছি ব্যাপকভাবে। তাহলে মানে এই অভিযোগগুলো, প্রথম কথা হচ্ছে এটা অভিযোগটা আসছে রাজসাক্ষীর বিষয়। আমাদের আইনের রাজসাক্ষীর একটা বিষয় আছে। কেউ যদি অপরাধীর মধ্যে কেউ যদি রাজসাক্ষী দেয়, নিজেকে সহ অপরাধী করে, যে আমি অপরাধী ছিলাম, আমার সাথে সাথে অমুকজন ছিল, তাহলে শাস্তিটা দিতে একটু সহজ হয় বিচারকদের। কারণ যিনি অপরাধী তিনি যদি রাজসাক্ষী হিসেবে দেন, এটা আমাদের আইনের একটা ভালো এটা ব্রিটিশ আইনে, এটা সব দেশের আইনের মধ্যেই আছে রাজসাক্ষীর বিষয়। এই আব্দুল আল মামুন সাহেব যিনি পুলিশের ছিলেন, উনি কিন্তু রাজসাক্ষী দিয়েছেন, এই জন্য ওনার কিন্তু সাজাটা কমানো হয়েছে। তো সুতরাং ওনার মতো জায়গা থেকে উনি যদি রাজসাক্ষী দেন, এই যে শেখ হাসিনা যে ফাঁসিটা হলো, এটা কিন্তু রাজসাক্ষীর জন্য কিন্তু সহজ হয়েছে। তাহলে কেউ প্রশ্ন তুলতে পারবেন না। আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে এই বিচার ব্যবস্থার এই যে এটা তো ওপেন হয়েছে, আপনাকে মিডিয়াতে দেখানো হয়েছে। তো সুতরাং এটা নিয়ে প্রশ্ন তোলার কিন্তু খুবই সুযোগ নেই, কারণ আপনি চাইলে এটা পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি এই বিচারে নিয়ে আপনি আলোচনা করতে পারবেন, কিন্তু সেই সুযোগটা করে দিয়েছে। কিন্তু রাজসাক্ষী হওয়ার কারণে এটার একটু সুযোগ হয়েছে। এখন চলে যাওয়ার পরে এখন শুরু হয়েছে তার বিরুদ্ধে কথা বলা। এবং তারেক রহমান সাহেব এখন প্রধানমন্ত্রী, তারেক রহমান সাহেব এখন চুপ্পুকে যদি কিছুদিন রাখেন রাষ্ট্রপতি হিসেবে, উনি চলে যাওয়ার পরে আবার সেম ওনার বিরুদ্ধে কথা বলবেন। তত্ত্বাবধায়কের সময় যাকে আসলে এখানে অ্যাটর্নি করা হলেন, আসলে এটা কি আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছিলেন না? কারণ উনি তো আগেও ছিলেন। দেখেন
অন্তর্বর্তীকালীন জানতে চাবো যে নতুন যাকে নিয়োগ দেওয়া হলো তার সম্পর্কে আপনার মতামত কি? আর যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলা হয়েছিল যে আমরা যে জায়গায় এক্সপার্টিস আছে, যোগ্য, তাকে সেই জায়গায় নিয়ে আসতে হবে। যে জায়গা আপনি দেখেছেন অ্যাটর্নি জেনারেল আমাদের বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল করা হয়েছেন আসাদ সাহেবকে, উনি হচ্ছেন বর্তমান সরকারি দলের এমপি হয়েছেন। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল উনি যোগ্য ছিলেন, মন্ত্রী হয়েছেন, এখন আইনমন্ত্রী হয়েছেন। তার মানে তো উনি তো তখন বিএনপির পোস্টেড ব্যক্তি ছিলেন এবং কি ট্রাইব্যুনালে মানে না পোস্টেড ব্যক্তি ছিলেন, তার মানে যোগ্য ব্যক্তিকে তখন পদায়ন করা হয়েছে। এবং কি এর ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের বিষয়ে তখন দেখা হয়েছে কারা এই ট্রাইব্যুনালের সাথে রিলেটেড কার্যক্রম করেছে। তখন দেখা গিয়েছেন যে সিনিয়র আইনজীবীদের মধ্যে আমি একটু শেষ করি উনি বিপক্ষে ছিলেন আরেকটা মামলা, ভিন্ন প্রেক্ষাপট। উনি বিপক্ষ ছিলেন হচ্ছে মানবাধিক যেটা 1971 সালে ঘটনা নিয়ে ছিলেন, কিন্তু তখন দেখা হয়েছে এক্সপার্টিস কার আছে। কারণ আপনি জানেন চিফ প্রসিকিউটর যিনি হন তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেলের সমমানের। তার মানে এমন একজন ব্যক্তিকে দিতে হবে যিনি যোগ্য, যিনি এর আগে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কাজ করার অভিজ্ঞতা আছে। তখন দেখা গিয়ে আপনি দেখেন বাংলাদেশের আপনি পাগল এবং শিশু ছাড়া কেউ কিন্তু আপনি কি না এই নিরপেক্ষ না। আপনি রাজনীতি একটা চিন্তা থাকবে, কিন্তু উনি ওনার রাজনীতি পটটা ছেড়ে দিয়ে এসে উনি এটা দায়িত্বটা পালন করেছেন এবং ওনার যে দায়িত্ব পালন করেছেন এটা নিয়ে সবাই কিন্তু একটি স্বীকৃত হয়েছে। উনি যেভাবে সেনাবাহিনীর এগেনস্টে আয়নাগরের যারা ছিল তাদেরকে বলা হয়েছে মার্শাল লয় তাদের বিচার করা হবে, উনি বললেন না এই আইনে এদের বিচার করা সম্ভব। এমনকি বলা হয়েছিল ওনারা হাজিরা দিবেন হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে, বলেছে না ওনাদেরকে সশরীরে আসতে হবে। উনি কিন্তু সেই গাছটা দেখিয়েছেন, দেখিয়ে যে বিচার যে সুন্দর বিচার করেছেন এটা কিন্তু সকল সর্বজনে এটা কিন্তু একটা প্রশংসিত হয়েছেন। এখন কথা হচ্ছে এখন বর্তমানে যিনি আসছেন তিনিও তো হচ্ছে বিএনপি রাজনীতির সাথে বর্তমান সরকারি দলের রাজনীতির সাথে জড়িত। আমি খুব স্যালুট জানাইতাম যদি এমন হতো যে ওনাকে যোগ্য লোকটাকে যদি রেখে যাওয়া যেত বা কিছুদিনের জন্য সাথে কাউকে অন্তর্ভুক্ত করে আস্তে আস্তে যদি চিপ করা হতো তাহলে ভালো হতো। আমি মনে করি এখন যাকে করা হয়েছে উনি এই আপনার এই ট্রাইব্যুনালে ছিলেন, আপনার হচ্ছে বিডিআর যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে ছিলেন, এদের পক্ষে ছিলেন, এটা কি বলে আপনার আসামিদের পক্ষে ছিলেন। উনি একজন যোগ্য মানুষ। আমি মনে করি যদি আমরা আমাদের মূল থিমটা ঠিক রাখি যে বিচার করতে হবে, জুলাই চেতনাকে যদি ধারণ করতে পারি, আমি মনে করি আমিনুল সাহেব যিনি যুক্ত হয়েছেন উনি ভালো কিছু। আগে যেটা ছিল তাকে তো আমি অযোগ্য মনে করছি না, কিন্তু আমি যেভাবে চাচ্ছি জবাবদিহিতা আমার করতে হবে, এটা হলো পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড হলো আপনি বলছেন যে পুলিশ প্রশাসন নিয়ে কথা বললেন, তাই না? দেখেন আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের একটা বিখ্যাত কথা ছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ। পুলিশের এই যে ব্যাকওয়ার্ডনেস, পুলিশের বিরুদ্ধে জনগণের এই বক্তব্য এটা আজকের না। আপনার 90 সালের গণ অভ্যুত্থানে একই অবস্থা, পুলিশের পিছনে পুলিশ ছিল, সামনে ছিল আমাদের গণ অভ্যুত্থান, তাই না? 24-এও তাই, বিভিন্ন আন্দোলন সংগ্রামে এটাই হয়। পুলিশের মেইন কাজ যে দুষ্টের দমন শিষ্টের পালন। ও একটা ভালো কথা বলেছে যে ব্রিটিশরা আমাদের নিয়ন্ত্রণ করতে, আসলে সত্য কথা, ওরা ভাবতো যে আমরা বাংলাদেশি বা ভারতীয়রা আমরা হোয়াইট ম্যানস বার্ডেন, এরকম একটা কি বলতো আমাদের, তাই না? যে মানে সাদা মানুষের আমরা বোঝা নাকি, চার্চিল বলেছিল, ও আমাদের শোষণ করছে, শাসন করছে, আমরা নাকি বোঝা। এই বোঝাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পুলিশ, সেই পুলিশ আইনের সংস্কার করেন, আর আপনি নতুন কমিশন করেন, ইভেন অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনের কমিশন যাই করেন, আগে হলো মোরাল ডেভেলপমেন্ট দরকার, বুঝছেন? কীভাবে মোরাল ডেভেলপমেন্ট হবে সেটা নিয়ে অনেক কোশ্চেন হতে পারে। এই জন্য আমি বলছি যে আমাদের দেশে যদি বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ করা যায় প্রত্যেকটা নাগরিকের, আপনার মিনিমাম 6 মাস বা 1 বছর কি একটা নিয়ম আছে, সামরিক প্রশিক্ষণ নিতে হবে। এখান তালিকায় দক্ষ পুলিশ পাচ্ছেন। আমাদের দেশে রোভার্স আছে, স্কাউটস আছে, কাবস আছে, আরও কি বিএনসিসি আছে। এদের থেকে যদি পুলিশে নিয়োগ করা, এরা কিন্তু অনেকটা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে, এটা এই যে রোভার্স, স্কাউটস, কাব, এদের থেকে নিয়োগ করা হয়। এইসব বিষয়ে আমি মনে করি প্রাধান্য দেওয়া উচিত। তাহলে আপনার কাজের দক্ষতা হবে। আর মোরাল ডেভেলপমেন্টের জন্য তো আপনাকে ধর্মের কাছে ফিরে যেতে হবে, এটা হলো আমার প্রথম। আপনি নৈতিক উন্নতি চান, একটা ধার্মিক মানুষ সবসময় নৈতিকভাবে উন্নতি হয়। এই জন্য পুলিশের মোরাল ডেভেলপমেন্টটা ঘটাতে হবে এবং তাকে দক্ষ হওয়ার জন্য এই যে সামরিক প্রশিক্ষণ ম্যান্ডেটরি করতে হয় জনগণের জন্য। আর এই রোভার্স, স্কাউটস, বিএনসিসি এদের থেকে যদি কিছু নিয়োগ করা হয় তাহলে মনে হয় আমাদের পুলিশটা ভালো হবে। আচ্ছা, আরেকটা জায়গায় যাই একটু আমরা। আবারও রাষ্ট্রপতির যেহেতু সাক্ষাৎকারটি খুবই আলোচিত হয়েছে এবং আমাদের আল মামুন রাসেল উনিও একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে রাষ্ট্রপতিকে তো আসলে বিএনপি সমর্থন দিয়েছিল এবং এমনকি রাষ্ট্রপতি নিজের মুখেও বলেছেন যে ওনার বাক্যটা হচ্ছে এরকম যে তারেক রহমান একজন আন্তরিক মানুষ, কঠিন সময়ে তারা আমার পাশে ছিল।
আর দ্বিতীয় কথা উনি বলেছেন সরকার চাইলে থাকবো, না চাইলে সম্মানের সাথে সরে দাঁড়াবো। এখন যেমন ধরেন আপনি একটু আগে বললেন যে আপনি তো চাইবেন আপনার লোক থাকুক, মানে আপনার কাজটা করার জন্য, তাহলে কি এই রাষ্ট্রপতিকে আপনারা আপনাদের লোক হিসেবে দেখবেন? না না, আল মামুন রাসেল যে প্রশ্নটা রেইজ করেছে যে বিএনপি চেয়েছিল রাষ্ট্রপতি থাকুক, তখন আপনারা যখন বললেন শপথটা তো নিলেন রাষ্ট্রপতির আন্ডারে, তার মানে ওইখানেই সব কিছু ডান। এরপরে এসে আপনি যদি বলেন যে রাষ্ট্রপতিকে পলানে সারেন, কারোর সাথে যোগ্য কথাবার্তা না বলে সরাই দিতে হবে, তাহলে কে সেই লোকটাকে? আরেকটা জটিলতা তৈরি হচ্ছে কিন্তু, তাই না? তাই না? তখন আমরা নীরব ছিলাম, আরেকটা জটিলতা তৈরি হচ্ছে যে কে নেক্সট, কে সে রাষ্ট্রপতিটা, কে কিভাবে নিয়োগ হবে, মানে অযথা একটা জটিলতা তৈরি করার জন্য। সুতরাং রাষ্ট্রপতিকে বিএনপি এইভাবে কখনো, আমরা সংবিধানকে শপথ দিয়েছি, এখন বলছে যে রাষ্ট্রপতি যে সমস্ত কথা বলছে এই কথা উনি এতদিন বলেনি কেন? আমার বক্তব্য, উনি কি অবরুদ্ধ ছিলেন? তাহলে তো উনি একটা বই লিখতে পারে, বঙ্গভবনে অবরুদ্ধ এতদিন, উনি একটা বই লিখুক, পরবর্তী প্রজন্ম আমরা দেখবো যে আসলে কি হয়েছে ঘটনা। এখন উনি যে বলছেন সেই কথাগুলো আমি দুইভাবে ধরতে পারি। একটা হলো, হয় উনি আমাদের এই গণ অভ্যুত্থানকে যদি মেলাইন করতে চাই, অথবা আমাদের যে আন্দোলনের শক্তি আছে আমাদের মধ্যে কোনো একটা গন্ডগোল পাকিয়ে দিতে চাই। কোন মতলব থেকে উনি বলছেন এটা আমার মনে হয় এখনই কমেন্ট করা যাবে না, আরো সামনে গেলে বোঝা যাবে। উনি আরেকটা কথা বলেছেন যে গত 18 মাসে উনি বিদেশ সফরে যেতে পারেননি, যেমন কাতার, কসোভোতে ওনার ইনভিটেশন ছিল, উনি যেতে পারেননি। এখন ইনভিটেশন পেলে কি উনি যেতে পারবেন? এখন ইনভিটেশন পেলে যেতে ওনাকে পাক, তারপর দেখা যাক। উনি তো পাইনি এখনো আমাদের, উনি কোনো রাষ্ট্রপ্রধান থেকে যদি ইনভাইট করে তারই তো দেখা যাবে। এখন তো আমি বলতে পারবো না যে নিয়মে কি আছে, আইনে কি আছে। উনি যদি পায় তখন হয়তো বলতে পারবো। না, যেমন ধরেন আপনারা যেহেতু প্রেস সচিব তাকে দিয়েছেন একজন, সেই ক্ষেত্রে আর কি এই কথাটা বললাম যে মানে উনি তো এখন প্রেসের সাথে আরো, আমি তো বললাম রাষ্ট্রপতি যদি এখন ব্যক্তিটা ফ্যাক্টর না, চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু ফ্যাক্টর না, রাষ্ট্রপতি পদটা, এটা এখন ওই যে আল মামুন রাসেলের সেই ডক্ট্রিন অফ নেসেসিটি, যে আপনি আসলে সংসদটা আপনি উদ্বোধন করবেন কিভাবে, চালাবেন কিভাবে। যারা সংবিধান বিশেষজ্ঞ আছে, আমাদের সংসদ বিশেষজ্ঞ আছে, তাদের অনেক মন্তব্য আজকে আমি পত্রিকায় পড়েছি, সেখানে দেখলাম আসলে এটা একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে। ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা কেউই, যেহেতু ব্যক্তি আদালতের মাধ্যমে বাদ দিয়েছেন, সেটা অন্য জিনিস না। উনি শাহাবুদ্দিন সাহেব, আমি যাই বললাম, এখন এই রাষ্ট্রপতি পদটার কিন্তু প্রয়োজন হচ্ছে, এখন পদটার প্রয়োজন হচ্ছে। আমি পত্রিকা দেখলাম যে সংসদকে চালাতে গেলে আমি দেখলাম যে লাস্টলি লিখলো যে রাষ্ট্রপতি একজন সংসদ সদস্য, অ্যামং দ্য 300 মেম্বার্স হি উইল সিলেক্ট সামওয়ান and he will preside over the meeting and then speaker and deputy speaker will be elected. এটা আমি দেখলাম। তাহলে তো রাষ্ট্রপতিকে দরকার হচ্ছে, মানে আল মামুন রাসেলের সেই ডক্টরিন অফ নেসেসিটি এইখানে প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, আরেকটা ইস্যুতে চলে যাব। আপনি কি এই ইস্যুতে মানে আল মামুন রাসেল কিছু বলতে চান? না হলে আমরা মানে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু যেটা নিয়ে, যেমন ধরেন ডিসমিস ল্যাবের বিশ্লেষণ আর কি, ডিসমিস ল্যাব, স্টার ডিসমিস ল্যাব, তারা ডেইলি স্টার প্রথম আলোতে হামলা নিয়ে একটা বড় রিপোর্ট করেছে এবং সেইখানে তারা প্রায় 3000-এর উপরে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট, মানে হামলার আগের ওনারা বিশ্লেষণে নিয়ে এসছেন এবং সেইটা নিয়ে আর কি, যেমন ধরেন যে এইটার পাশাপাশি আপনার ছায়ানটে অ্যাটাক এবং উদীচীর যে হামলা, এইগুলোকে ওনারা একই সাথে কনসিডার করেছেন এবং এটা একটা দীর্ঘমেয়াদী সময় থেকে, মানে এটা যে একটা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা ওনারা সেটা বলছেন না, মানে যেটা মবে হঠাৎ করে কেউ মানে দীর্ঘদিন ধরে শত্রু তৈরি করা, তার ন্যারেটিভস তৈরি করা এবং তারপর তার উপরে অ্যাটাক করা, এবং সেইটাই আর কি স্টার ডিসমিস ল্যাব এই রিপোর্টটা নিয়ে এসছে। এইটা নিয়ে আপনার বক্তব্য কি? এটার বিচার কি করে হওয়া দরকার? একজন আইনজীবী হিসেবে আপনার মতামত কি? প্রথম কথা হচ্ছে, প্রথম আলো এবং ছায়ানটে যে হামলাটা হয়েছে এটা কিন্তু হাদির পরবর্তী ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। আর হাদি কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা ধরবো যে এটা হাদি কিন্তু বহিঃপ্রকাশ নাকি ধরেন যে ডেইলি স্টারের সামনে তো আপনার জিয়াফত খাওয়া হয়েছে, মানে মারা যাওয়ার অনেক আগে থেকে। না, ব্যাপারটা হচ্ছে মানে চরম লেভেলটা তখন গিয়েছে, হ্যাঁ, হাদির পরবর্তীতে।
কারণ হচ্ছে আপনি হাদি কিন্তু আসলে এটা শিখাই নাই আমাদেরকে। হাদি কিন্তু ভাঙ্গা করার জন্য বলে না, হাদি কিন্তু ইনকিলাব একটা সংস্কৃতি কেন্দ্র করেছেন বা আলাদা একটা কেন্দ্র করেছেন, মানে কি প্রতিষ্ঠান তৈরি করতে হবে। হাদি কিন্তু বলেছেন যে এক প্রথম আলো হচ্ছে 100টা প্রতিষ্ঠানের সমান। এই প্রথম আলোর জন্য প্রথম আলোকে মোকাবেলা করতে হলে আদর্শিক ভাবে মোকাবেলা করতে হবে, নতুন প্রতিষ্ঠান তৈরি করে মোকাবেলা করতে হবে। হাদি কিন্তু কখনো শেখায় নাই যে ভাঙতে হবে। ভাঙ্গাটা এটা আসলে কখনো একটা দেশের জন্য ভালো কিছু নয়। আমাদের ঘুরতে হবে, আমাকে আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে। আমরা মনে করি আদর্শকে লাঠি দিয়ে বলা হলো যে যেমন মানে সেকুলারিজম এবং শাহবাগকে তো মানে একটা মানে কেন্দ্র করেই এই প্রথম আলো একটা বড় ভারতমুখী বা ভারতের দোসর বলে এদেরকে ধারা করানো হয়েছে দীর্ঘ ন্যারেটিভসের ভেতর থেকে। আপনি কি তাই মনে করেন? এবং এটা অ্যাটাকের পেছনে কি এটাই বড় কারণ? হাদি তো আসলে বড় কারণ কি আমি মনে করি হাদির ইস্যুটাকে একদমই নিয়ে আসেননি, করেনি, ঠিক আছে। কিন্তু আমি মনে করি একটা মবগুলো যখন হয়, আমরা তো এটা মব বলেছি, মবগুলো যখন হঠাৎ করে খুব অনেক কিছু তৈরি হয়, অনেক কিছু আপনি দেখেন মব যখন আস্তে আস্তে মানুষের ক্ষোভ যখন কমে যায় তখন কিন্তু আক্রমণের প্রক্রিয়াটা কমে যায়। যদি আপনি মানে আগে থেকে যদি কোনো পরিকল্পনা থাকতো তাহলে প্রথম দিনে 5 আগস্টই আমার মনে হয় প্রথম আলো এবং এটাকে জ্বালিয়ে যাওয়া হতো, যদি আগে থেকে পরিকল্পনা